একজন ব্যস্ত গৃহিণী হিসেবে আমি যেভাবে আমার রান্নার কাজগুলো গুছিয়ে করে থাকি এবং কিভাবে সময় বাঁচিয়ে ঘরে কাজকর্মগুলো গুছিয়ে করে থাকি সেটা নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে। বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এর আগে কিন্তু সবার পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের এখানে 3টা সরকারি স্কুলের পরীক্ষা এবং পাশাপাশি আরও একটা স্কুলের পরীক্ষা ছিল। মোট 4টা স্কুলের পরীক্ষা ছিল। তো ওগুলার রুটিনটা আছে না, একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। তার জন্যে বৃষ্টি ভিজে ভিজে 2 মেয়ের পরীক্ষা, আমার যে কি কষ্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঝুম বৃষ্টির মাঝেও বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছি। আবার বাচ্চাদেরকে আনতে হয়েছে। আন্নির পরীক্ষা সকাল 10টার সময় শুরু হয়েছে, 1টার সময় শেষ হয়েছে। এবার 2টার সময় শুরু হয়েছে, আবার শেষ হয়েছে বিকেল 5টায়। তারপর আবার এনে তারপর আবার খাওয়া দাওয়া শেষ করে বোরকা পাল্টিয়ে আবার প্রাইভেটে যাওয়া হয়েছে। তো ওখানে আবার দিয়ে আসলাম। তো পাশাপাশি ঘরের কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া, তো বুঝেন কতটা ব্যস্ততা নিয়ে আছি। তার মাঝে যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং এই কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই যদি সময় হয় আমাকে জানাতে পারেন। আমি খুব খুশি হব কমেন্টটা পড়ে যে কোথায় থেকে আপুরা আমার ভিডিওগুলো দেখছে। তো এইখানে আজকে রুটি বানাবো, একটু সময় আছে তার জন্য ভাবলাম কি আজকে রুটিগুলো বানিয়ে একটু ফ্রোজেন করে রেখে দে, তাহলে সকালের নাস্তাটার জন্য একটু নিশ্চিন্ত। তো দুপুরে রান্না যেহেতু একটু কম, তো তার জন্য ভাবলাম রুটিগুলো বানিয়ে রেখে দেই। এভাবে রুটি বানালে রুটি অনেক দিন পর্যন্ত নরম এবং সফট থাকবে। আমি এখানে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। আমি এই কড়াইটার মধ্যে রুটি তৈরি করি। তো আমি প্রথমে পানি দিলাম, তারপর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর আমি আটাগুলা দিয়ে দিলাম। যখন পানিটা বলক আসছে, তো এখন আমি আটাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। আমি একটু হালকা মতো একটু ঠান্ডা হয়ে নেই, তারপর আমি আটার ডোটা মথে নেব এবং রুটি বানাবো। ওই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো একটু করে নিচ্ছি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ঘরোয়া ফ্যামিলি ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যেসব আপুরা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন আমি যে রান্না করে থালা বাসন রাখি যে রেকটা আছে, ঝুড়িটা আছে, তো সেটার নিচে এই বড় ট্রেটা সবসময় দিয়ে থাকি, তা না হলে কিন্তু পানি পড়বে। এখানে চালের একটা বড় ড্রাম আছে, তো ওটার মধ্যে আমি ট্রেটা রাখি, তো ট্রেটার উপরে আমি ঝুড়িটা রাখি। আর তা না হলে দেখতেই পান আমার খুবই ছোট্ট একটা কাউন্টার টপ, সেটার উপর যে চুলাটা আছে, চুলার পরে অল্প একটু জায়গা আছে, তারপরে সিঙ্কটা। তো এই জায়গায় তো আর এই ঝুড়িটা রাখা যাবে না, তো তার জন্য এই পাশে আমি এভাবে করে রেখেছি। তো কোনো রকম আর কি রেখেছি। ওই মানুষ বলে না যে অবস্থা বুঝে ব্যবস্থা, তো ওইভাবেই আর কি কোনো রকম মানিয়ে নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখানে হাঁড়ি পাতিলগুলো যে আছে এগুলো আমি একটু মেজে ঘষে নিচ্ছি। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে, আপু ভাইয়া কোন দেশে থাকে? আপনাদের ভাইয়া কুয়েতে থাকে। আমার ওই চ্যানেলে তো আর এখন এই প্রশ্নটা বেশি একটা আসে না, কারণ ওখানে তো মোটামুটি সবাই জানে, কারণ আপনাদের ভাইয়া যে আসে এয়ারপোর্টের ভিডিওগুলো আসার যাওয়ার এগুলা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয়। এটা যেহেতু নতুন, তো নতুন আপুরা তো আমার সাথে জয়েন হচ্ছেন, তো তার জন্য জিজ্ঞেস করেন আর কি। আপনাদের ভাইয়া কুয়েতে থাকে, ইনশাল্লাহ আল্লাহ যদি যে ভালো রাখেন, সুস্থ রাখেন, তো যখন আসবে অবশ্যই দেখতে পারবেন।
আগে আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিয়েছি। এখানে যেহেতু রুটি বানাবো, এছাড়া রুটি বানানোর আমার কোনো জায়গা নেই, তা না হলে একেবারেই রুমে গিয়ে নিচে বসে করতে হবে। তো এই সিঙ্কটার উপরেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলা তৈরি করে নেই। হাতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে আমি ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। এতে করে না হাতের মধ্যে গরম লাগে না, প্রচুর গরম কিন্তু রুটির ডোটা। তো একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন কি যে হাতের মধ্যে গরম লাগবে না। হাতের মধ্যে আটা লেগে থাকলে দেখবেন কি অনেক গরম লাগে, মনে হয় কি হাতটা জ্বালা জ্বালা করতে জ্বালা পোড়া করতেছে, এরকম আর কি জ্বলে। এদিকে আমি যতটুকু মানে ছোট বড় করব আর কি, তো ওই ভেবেই আমি আটাগুলাকে গোল গোল করে নিয়েছি। এখন আমি রুটিগুলাকে বানিয়ে নিব। তো রুটি তো আমরা সবাই বানাতে পারি। বিয়ের আগে আমি সব কাজ করতাম, কিন্তু এই একটা মাত্র রুটি, পরোটা আর মাছ, তারপর হচ্ছে মুরগি কাটা, এগুলা কোনো সময় করতাম না। আর তাছাড়া রান্নাবান্না, এমনিতেই সবজি কাটা, তারপর মাছ মুরগি ধুয়ে আবার রান্নাবান্না করা, এগুলা করতাম। সব কিছুই করতাম, শুধু মাছ মুরগি কাটা, তারপর হচ্ছে গিয়ে রুটি আর পরোটা, এই দুইটা জিনিস করা হতো না। আম্মা যদি দূরে কোথাও গেছে আর কি, তো তখন কী করতাম, ভাত রান্না করে ফেলতাম। তো ভাত রান্না করে সবাইকে নিয়ে খেয়ে ফেলতাম। তো ওরকম। আচ্ছা, এখানে একটু বলি, এখানে আমি ওই যে পলি আছে না, ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে রাউন্ড করেও কেটে নিতে পারেন, আর চাইলে চারকোনা করেও কেটে নিতে পারেন। আমি চারকোনা করলাম কেন, যেন চারকোনা পরোটাগুলোও রাখতে পারি। তো সেম কাগজের মধ্যে রুটি পরোটা আমি সংরক্ষণ করে থাকি। তো একটা রুটি দিচ্ছি, একটা পেপার দিয়ে দিচ্ছি, একটা রুটি দিব, একটা পেপার দিব, এইভাবে করে সবগুলা রুটি আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি বক্সটাকে মুছে আবার রেখে দিয়েছিলাম। সকালবেলা খুবই অল্প একটা রুটি ছিল, সেটাই আমি খেয়েছি। আর এদিকে সবগুলা রুটি রেখে দিয়েছি। তো আমার কাছে না যতবারই রুটির বক্স কেনা হয় ততবারই জিজ্ঞেস করি আর বড় বক্স আছে কিনা, আরও বড় বক্স আছে কিনা। তো ওনারা আর বড় বক্স দিতে পারে না। তো এইগুলা মার্কেট থেকে কিন্তু কেনা হয় নাই, আমি ওই যে রাস্তার পাশে 100 টাকা করে ভ্যান যে ওনারা মানে আরও জিনিস রাখে, কিন্তু হরেক মালই মনে হয় বলে থাকে, ওনাদের কাছ থেকেই কিনেছি। এর আগে রুটির বক্সটা কিন্তু আমি মার্কেট থেকে এনেছিলাম। তো আমি যেটা বুঝলাম যে ওই বক্সগুলো একটু মজবুত আর একটু ভারী থাকে, আর এগুলো একটু মনে হয় আমার কাছে একটু পাতলা থাকে। তো আমি বলছিলাম এর চেয়ে ভালো কোয়ালিটির আছে কিনা, তো ওনাদের কাছে নেই। আর আমারও অনেক প্রয়োজন ছিল, তো মার্কেটে শুধু এই বক্সের জন্য যেতে হবে, তার জন্য আমি ওই ভ্যান গাড়ি থেকেই কিনেছি। আর ওই ভ্যান থেকে মাঝে মাঝে আমি বক্স এটা সেটা অনেক কিছুই কিনে থাকি প্রয়োজন অনুযায়ী আর কি। তো এর পাশাপাশি কিন্তু আমি কিছু বক্সও নিয়েছিলাম, একটা মগ নিয়েছিলাম কাচের। আর একটা সংসারে তো কেনাকাটা এবং প্রয়োজনের কোনো শেষ থাকে না, অনেক কেনাকাটা থাকে, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অনেক কিছুই কিনতে হয়। এই যে আমি রুটিগুলো বানিয়ে রেখে দিলাম, আমার কিন্তু সকালের অনেকটা কাজ এগিয়ে গেল। তো সকালে কোনো কিছুই নেই, তারপরেও দেখা গেছে কি একটা ডিম ভেজেও রুটি খাওয়া যাবে, বা 1 কাপ চা দিয়েও 2টা রুটি দিয়ে খাওয়া যাবে, আম থাকলেও খাওয়া যাবে, তাছাড়া আগের দিনের তরকারি থাকলেও কিন্তু রুটি দিয়ে খাওয়া যাবে। তো ওইভাবেই যখনই সময় পাই তখনই আমি রুটি বা পরোটা একটু ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। যেদিন দুপুরে একটু রান্নাবান্না কম থাকে ওই দিনই চেষ্টা করি এই কাজগুলো করতে। দুপুরে যে রান্না করব ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি। আজকে ডিম আর ঢ্যাঁড়স ভর্তা করব। আন্নি অনেক দিন ধরে বলছে ঢ্যাঁড়স ভর্তা খাওয়ার জন্য। ওর আবার ঢ্যাঁড়স ভর্তাটা অনেক পছন্দ, আমারও পছন্দ, ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। ঢ্যাঁড়স দেখলেই ও জিজ্ঞেস করে আম্মু কী রান্না করবা, ঢ্যাঁড়স দিয়ে ভর্তা করো, ভর্তাটা অনেক মজা লাগে। তো ভাবলাম আজকে ঢ্যাঁড়স ভর্তা করি। আর এখানে কিছু বিভিন্ন ধরনের ফল আছে, ওগুলাও খুলে নিচ্ছি। তো যেহেতু হালকা পাতলা রান্না করা হবে তার জন্যই আজকে রুটিগুলো বানিয়ে রেখে দিলাম, একটু সকালে নাস্তাগুলো এগিয়ে রেখে দিয়েছি। আমাদের যারা বাচ্চারা স্কুল প্রাইভেট মাদ্রাসা সব পড়াশোনা করে, তো দেখবেন সেসব মায়েদের চিন্তা ভাবনা করেই কিন্তু সারাদিনের রুটিনটা সেট করতে হয়।
রাতের খাবার যখন শেষ হয় রান্নাঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি তখনই মনে মনে প্ল্যান করে ফেলি ভিতরে ভিতরে যে পরদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না হবে, কি রান্না করব, সকালে কি নাস্তা হবে, দুপুরে কি রান্না করব, আমার কি বাজারে যেতে হবে, যেহেতু মানে আপনাদের ভাইয়া বাইরে থাকে, আমার কি বাজারে যেতে হবে, সব কিছু আছে কি না ওই চিন্তা ভাবনা করে আমি রাতের বেলায় মানে ইয়েটা সেট করে রাখি যে আমি কি কি করব। এদিকে কাটার জন্য বসলাম, আন্নি বলতেছে পেয়ারাটা কেটে দেওয়ার জন্য, উনি ভর্তা করবে। তো ওকে কিন্তু নিয়ে আসছি, এনে তারপর এই কাজগুলো করতেছি। যেহেতু আমার রান্না কম, দুই দিক দিয়ে দুইটা বসিয়ে দিব, আর বৃষ্টি হচ্ছে, গ্যাসও কমে গেছে, তার জন্য ইচ্ছা করে আর রান্না বসানো হয় নাই। বৃষ্টি আর শীতের দিনে আমার অনেক কষ্ট হয়ে যায়। বৃষ্টির দিনেও কিন্তু এই যে গ্যাসটা কমে যায়, শীতের দিনে তো আরও রান্না করতে পারি না, অনেক কষ্ট হয়। আর মেহমান আসলে তো শেষ, ওই দিন হয়েই গেছে, একদম প্যারেশানি করতে হয়, ভোর থেকে রান্না বসে তারপরও রান্না শেষ করতে পারি না। তো আজকে যে ওই যে বৃষ্টি হচ্ছে, গ্যাস কিন্তু কিছুদিন ধরে কম আসতেছে। তো ইবাকে দিয়ে আসলাম, আন্নিকে নিয়ে আসলাম, এসে কিন্তু রান্নাগুলা করতেছি। এর আগে রুটিগুলা রেডি করলাম, তারপর হচ্ছে ঘর টর গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে গেলাম যেন এসে সুন্দর মতো রান্নাটা করে নিতে পারি। আর এদিকে দেখেন কাটাকাটি হয়ে গেছে, আর ডিমও আমি ছিলে নিয়েছি, ঢেঁড়সগুলা কেটে নিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে গিয়ে মরিচ, তো সব কিছুই আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। তো আমি সব সময় রান্নার কাজগুলো এভাবেই করে থাকি, কারণ কাটাকাটির কাজটা যদি শেষ হয়ে যায় আর দুই চুলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়। তো আমি আমার রান্নার কাজগুলো এভাবেই করি, সব কেটে কুটে গুছিয়ে তারপর আমি রান্না করতে আসি, এতে করে খুব চটজলদি হয়ে যায়। ওই একমাত্র গ্যাসটাই সমস্যা করে। তো ডিমগুলো আজকে মাঝখান দিয়ে কেটে ওই পাশে আমি ভাজা বসিয়ে দিয়েছি, একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ মশলা দিব। আর এই পাশে ঢেঁড়সটাকে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, দিয়ে ডেকে দিলাম। এদিকে ডিম এক পাশ দিয়ে হয়ে গেছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু এভাবে করলে ভালোই লাগে, ভিতরে তেল মশলা ঢুকে, তার জন্য কিন্তু আমি কেটে দিই এ আর কি। আর অনেকেই কিপটা আবার বলবেন না, তো আপনারা যেহেতু অনেক আপুরাই দেখেন, অনেকজনের অনেক ধরনের মতামত, শুধুমাত্র আমি এই যে ডিমগুলো না ভিতরে তেল মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে তার জন্য মাঝে মাঝে এরকমভাবে কেটে দেই। তো এই তো বলে দিলাম, অনেকে আবার বলেন কিপটা এটা সেটা, যেহেতু এটা একটা পাবলিক প্লেস, আপনাদের মতামত অবশ্যই থাকতে পারে, বলতে পারেন, কিন্তু ওই যে আমি আমার মতামতটা বলে দিলাম আর কি। আর মানে শুধু ওই যে ভিতরে তেল মশলাটা যাওয়ার জন্যই আমি কিন্তু কেটে দিয়েছি, তা না হলে আস্তই ভুনা করে নিতাম। আমি কিন্তু বেশি একটা ডিমও খেতে পারি না, মাছ যেমন খেতে পারি না, ডিমও বেশি একটা খেতে পারি না। এভাবে করে কেটে রান্না করলে একটু খেতে পারি। আর এইখানে হাঁসের ডিমটা কিন্তু আমার জন্য দিয়েছি, আমি খাবো। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতার কাঁচামরিচ দিলাম। ডিম রান্না হয়ে গেছে, এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব আর ঢেঁড়স ভর্তাটা করে নিব। তো ধনিয়া পাতার কথা বলতে গিয়ে একজন আপু আমাকে কমেন্ট করছে, আপুটার কথা মনে পড়ে গেল। আপু বলল ধনিয়া পাতা কি এরকম হয়? আপু ধনিয়া পাতা এটা ওই যে গাছ, মানে মানে লম্বা লম্বা পাতা যে হয় হয় না, তো এইগুলাকে কি ধনিয়া পাতা বলে? এইগুলা তো ধনিয়া পাতাই। আর ধনিয়া গাছ থেকে যে পাতাগুলো হয় ওইগুলা তো অন্যরকম থাকে। আর এই গাছগুলোর মধ্যেও অনেক সুন্দর ফ্লেভার। তো এই পাতাগুলাকেও তো ধনিয়া পাতাই বলে, অন্য কোনো নাম থাকলে আমার জানা নেই। অল্পর মাঝেই কিন্তু খুব মজাদার রান্না করেছি, অনেকের কাছে খুব সাধারণ রান্না হবে, কিন্তু আমার কাছে কিন্তু খুব অসাধারণ, এবং বাচ্চাদের কাছেও। আপনাদের ভাইয়া যেমন ভর্তা, সবজি, ভাত এগুলো পছন্দ করে, আমি যেমন ভর্তা, ভাত, সবজি এগুলো পছন্দ করি, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে ভর্তা, ভাত। তো এই আর কি, তো যতটুকু পারলাম তো রান্না করলাম। তো সকালে নাস্তার কাজটা তো এগিয়ে রাখলাম, আমার জন্য অনেক মানে এগিয়ে গেল। তো এখানে আমি সব মানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, রান্নাবান্না যেহেতু শেষ হয়েছে। তো আমি আমার প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজগুলো এভাবেই করি, রান্না বেশি হোক কিংবা মানে বেশি হোক কিংবা কম হোক, তো আমি এভাবেই করি। মেহমান আসলেও এভাবেই করি, সব কেটে কুটে রেডি করে তারপর আমি রান্না করতে আসি।
তো এভাবেই সব কিছু করি। তার জন্য যেহেতু রেগুলার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়, তার জন্যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা আর কি। আমার অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন, আপু এটা কিভাবে করো, সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাজ করো, রুটিনটা শেয়ার করবা, রান্নার পর কিভাবে রান্নাঘর গোছাও। তো ওইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো যখন দিই ওভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি যতটুকু পারি ভিডিওর মধ্যে আমি কখন কোন কাজটা করতেছি যেদিন ভিডিও করি যতটুকু পারি আমি ক্যামেরা বন্দি করতে চেষ্টা করি। আর যদি করতে পারি তাহলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে কাজ করতে কিন্তু একটুও কষ্ট লাগে না। আর এই ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক নিয়ে নিয়ে কাজ করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো যেসব আপুরা ভিডিও করেন, চ্যানেল আছে, সেসব আপুরা তো অবশ্যই জানেন এখান থেকে ক্যামেরা ওখানে, ওখান থেকে ওখানে, মানে 1 ঘন্টার কাজটা আমার 2 ঘন্টা লেগে যায়। তো যেহেতু শখ থেকে ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, মানে কাজগুলো অনেক বেশি পছন্দ করেন। যেই কয়েকজন আপুরাই দেখে খুব ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি যে আপুরা কত আগ্রহ নিয়ে আমার ভিডিওগুলো দেখে। কিছু কিছু আপু তো আছে বলে, আপু তোমার মতো করে আমি কাজ করি, তোমার মানে তুমি যেভাবে কাজ করো আমি চেষ্টা করি এভাবে কাজ করতে, তোমার মতো করে আমি কাজ করি, গুছিয়ে কাজ করি। তো তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, আমার কাছে ভালো লাগে, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যে সাধারণ কর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলার মাঝেও যে শেখার আছে, ভিডিও শেয়ার না করলে কখনোই বুঝতে পারতাম না। তো ভালো লাগে আপু আপনাদের এই কমেন্টগুলা। আমি খুব সাধারণ ঘরের বউ, তো ওই সাধারণ ঘর থেকেই আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় আমার মতো সাধারণ আপুরা যে আছে এগুলাই মনে হয় আমার ভিডিওগুলা বেশি দেখে। তো ওই আর কি, তার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সব আপুদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আর ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা কাজ করে নিয়েছি। এতক্ষণ ধরে যে এত কষ্ট করে এত পরিশ্রম করে কাজ করলাম, এই যে এখন গোছানোর পর যে ঘরটা দেখতে পাচ্ছি সব পরিশ্রম কিন্তু আমার চলে গিয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। তো গুছিয়ে গাছিয়ে যখন বসি ওইটাই মনে হয় আমার শান্তি। তো যতই কষ্ট হোক না কেন ঘরটা গুছিয়ে গাছিয়ে বসলে অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে খাবার রেডি হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা। আল্লাহ হাফিজ।